তবে কেমন আছেন? কথা শুনতে পাচ্ছেন সবাই? জুয়েল ভাই, কথা শুনতে পাচ্ছেন? ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের ইনভয়েস। এই ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের স্যালারি শিট। এই স্যালারি শিট এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা স্যালারি শিট: স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3। তিনটা শিটের মধ্যে তিনটা ফরম্যাট দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে সকল কোম্পানিগুলো আছে, ওই সকল কোম্পানিগুলো তাদের যে স্যালারি গুলো দেয়, ওই স্যালারিটা একটা শিট আকারে ভাউচারটা তৈরি করা হয় যে আমার এই মাসে কতজন স্টাফ আছে, স্টাফদের টোটাল বেতন কত আসছে। এটা শীট আকারে ম্যানেজার অথবা কম্পিউটার সেকশনে যিনি কাজ করেন, তিনি এটা মালিক পক্ষের কাছে তুলে ধরেন। এই যে মালিক পক্ষের কাছে যে তুলে ধরেন, তিনটা ফরম্যাট আছে। এখানে তিনটা ফরম্যাট তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে: স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3। এই তিন ফরম্যাটের কোন একটা ফরম্যাটে সাধারণত স্যালারি শিট গুলো তৈরি করা হয়। স্যালারি শিটের মধ্যে বা স্যালারি গুলো যেভাবে হয়, সাধারণত স্যালারি গভর্নমেন্টের বা প্রাইভেট কোম্পানিগুলোর রুলস যেটা, সেটা হলো তার একটা মূল বেতন থাকবে, বেসিক। বেসিক বেতনের সাথে আনুষঙ্গিক কিছু ভাতা দেওয়া হয়, যেমন বাসা ভাড়া, যাতায়াত, তার চিকিৎসা ভাতা ইত্যাদি। সব মিলিয়ে তাকে টোটালি একটা স্যালারি দেওয়া হয়। আপনি যখন কোনো প্রাইভেট কোম্পানিতে জব করবেন, তখন হয়তো আপনাকে বলবে যে আপনাকে আমি 20,000 টাকা দিব, 25,000 টাকা দিব, 30,000 টাকা দিব। যে কয় টাকায় আপনাকে বেতন ধার্য করা হয়, তার 55% বা 50% বা 60% মূলত হলো মূল বেতন। আর বাকি অংশগুলোর মধ্য থেকে ধরেন 10% বা 15% হাউস রেন্ট, বাসা ভাড়া, কার রেন্ট, যাতায়াত 10%, 12%, 8%, মেডিকেল 5% বা 8%। কোন প্রতিষ্ঠানে কত পার্সেন্ট দেয় সেটা কিন্তু আপনাকে বলে দেবে। আপনি ওই অনুযায়ী স্যালারি শিটটা তৈরি করবেন। এখানের মধ্যে কিছু অংশ দেয়া আছে হলো হলুদ কালার, কিছু অংশ দেয়া আছে হলো সাদা কালার। যেগুলো হলুদ কালার, এগুলো কিন্তু পার্মানেন্টলি প্রতি মাসেই ধরেন একটা ফরম্যাট যদি একবার দাঁড় করান, তাহলে এটা আর চেঞ্জ করার প্রয়োজন হয় না। চেঞ্জ করার প্রয়োজন হয় হয়তো বা এটাও যদি আপনি একবার প্রথম তৈরি করেন, মোটামুটি পরবর্তী স্যালারি আপডেট হওয়ার আগ পর্যন্ত আপনি এই ফরম্যাটে কাজ করে যেতে পারেন। শুধুমাত্র কে প্লাস হলো কে মাইনাস হলো সেটাকে খেয়াল করেই আপনাকে স্যালারি শিটটা তৈরি করবে। এই স্যালারি শিটের মধ্যে শিরোনাম যদি দেখেন: বেসিক, হাউস রেন্ট, রেন্ট, কার রেন্ট, মেডিকেল এবং টোটাল। এটা হলো মূল বেতন, বেসিক। মূল বেতন হলো 15,600 টাকা। এখন গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানির রুলস যদি আপনাকে বলে থাকে এটা, যে বাসা ভাড়া 15%, যাতায়াত 12%, মেডিকেল 8%, এই অনুযায়ী তার স্যালারি শিটটা তৈরি করে দাও। যে 15%, 12%, 8% এগুলো মূলত বেসিকের সাথে
পার্সেন্টেজ আকারে গুণন করা হয়, পার্সেন্টেজ আকারে। এখন দেখেন, বেসিক যদি 15% হয়, তাহলে আপনি কিভাবে বের করবেন? যদি আপনাকে বলা হয় বেসিকের 15% হিসাবটা বের করতে, তাহলে আপনি একটু মাথা কাটা আমাকে বলেন সূত্রটা আমি কিভাবে তৈরি করতে পারি বা কিভাবে প্রয়োগ করতে পারি? কে বলতে পারবেন? আর বুঝিনি, আরেকবার যদি বলতাম। বলছিলাম যে এখানে আপনার যে বেসিকটা আছে আমাদের, এখানে যে বেসিকটা আছে, বেসিক হলো মূল বেতন। ধরেন আপনার জন্য যত টাকা ধার্য করে সেই ধার্য অনুযায়ী আপনার 55% বেসিক হিসাবে ধরা হয়, বা আপনাকে 15,600 টাকা বেতন ধরলো। এই 15,600 টাকা বেতনের পরে আপনাকে আরো কিছু পার্সেন্টেজ দিবে, আরো কিছু কি দিবে? ভাতা দিবে। সেই ভাতা মূল বেতনের পার্সেন্টেজ অনুযায়ী দিবে। কেন মূল বেতনের পার্সেন্টেজ অনুযায়ী দিবে? যেমন আকরামকে যদি গণহারে 10,000 টাকা দেয়, হয়তো রোকন গিয়ে বলবে যে অমুকে 10,000 টাকা দিচ্ছে, আমারও দিল 8,000 টাকা। আমি কি তার থেকে কম কাজ করি? আসে কিনা? এ ধরনের বিতর্ক আসে কিনা? এই যাতে না আসে, এর জন্য যার যার স্যালারি অনুযায়ী তার অ্যামাউন্টটা সে পাবে। এই ক্ষেত্রে কোম্পানি কি করলো? সবার জন্য গণহারে পার্সেন্টেজ উল্লেখ করে দেবে। সবার জন্য গণহার কি করলো? পার্সেন্টেজ উল্লেখ করে দেবে। এই পার্সেন্টেজটা কিভাবে দেয়? 15% এদের সবার জন্য, 12% এদের সবার জন্য, 8% এদের সবার জন্য। পার্সেন্টেজ ফিক্সড করে দেওয়ার কারণে তাহলে কারো মধ্যে কোনো ধরনের কি হবে না, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে না। এটা কিভাবে বের করি? সাধারণত আমরা গুণনফল দিয়ে বের করি। যেমন সমান সমান 15,600 টাকা ইন্টু 15%। B2 ঘরের মধ্যে যা আছে তার সাথে 15% কত টাকা আসে, সেই ফলাফলটা আমরা এখানে বের করতে চাই। এন্টার দিলাম। 2340 টাকা। কত টাকা? 2340 টাকা। মানে 15,600 টাকাকে যদি আপনি 100 ভাগ করেন, কত ভাগ? 100 ভাগ। 100 ভাগের 15 ভাগ টাকা হয় হলো 2340 টাকা। 2340 টাকা। আর যদি আপনার কার রেন্ট 12% ধরে, এটাও কিন্তু বেসিক থেকে, ওকে, বেসিক সাথে গুণন করলাম 12%। পার্সেন্টেজ দিতে হবে, পার্সেন্টেজ না দিলে তো হবে না, কারণ আপনি তো এখানে চাচ্ছেন যে 12% কত আসে সেটা ফলাফলটা বের করা, তাই না? এবার তাহলে ইন্টার আছে, তাহলে 12% 1800 কত আসে? 72 টাকা। 72 টাকা। মেডিকেল বাবা দিবে 8%। কিসের 8% দিবে? বেসিকের। বেসিকের। যেহেতু বেসিকটাই হলো মূল,
এদের বোনাসটা পাবে হলো বেসিক অনুযায়ী, আনুষঙ্গিক ভাতাগুলো পাবে বেসিক অনুযায়ী, বাৎসরিক স্যালারি ইনক্রিমেন্ট হবে হলো বেসিক অনুযায়ী। তার মানে হলো বেসিকটাই তার মূল বেতন, বাকিগুলো হলো তার ভাতা, বাকিগুলো কি তার। ভাতা। তাহলে আমি এটাও ইনটুর সাথে কত পার্সেন্ট গুণন করলাম? 8%। 8%। তাহলে এই আকরাম 15,600 টাকা বেতনের সাথে আরো 3টা ভাতা পেলো। 3টা ভাতা মিলে, 3টা ভাতা মিলে তার টোটাল কত টাকা আসে সেটা হলো দেখার বিষয়। 3টা ভাতা মিলে তার টোটাল কত টাকা আসে সেটাই কোথায় হবে? টোটাল। শুধু 3টা ভাতা যদি দেখতে চাই, শুধু 3টা ভাতা কত আসলো, তাহলে 3টা ভাতাকে আমরা সিলেক্ট করবো। দেন এই জায়গার মধ্যে দেখবো সামের মধ্যে 5,460 টাকা। কত? 5,460। এই যে দেখেন এখানে খেয়াল করো কত সংখ্যক। 5,460 টাকা। 460, যদি এই দুইটাকে সিলেক্ট করি তাহলে কত শো করছে? 3,120, হ্যাঁ, কত? 4,212 স্যার। 212। 4,000 হাউস রেন্ট আর হচ্ছে কার রেন্ট টাকা। তাহলে আমি যদি 212, 4টা মিলে ধরি তাহলে তার স্যালারি কত হয়? 21,060, 21,060 টাকা। 60 টাকা। তাহলে আমি এখানে যোগ করব কিভাবে? যোগ করব মানে এই টোটাল মিলে তো আমাকে যোগ করতে হবে, তাই না? জি। তাহলে এখানে জি। যোগ করবোটা কিভাবে? সমান D2 স্যালারি বলেন, আমাকে সামারি বলেন। কয়টা সমান সাম করতে পারি? যোগ করব কিভাবে? অটো সামের মাধ্যমে অথবা সামের মাধ্যমে, অথবা যদি আমরা আরো মানে সময় নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা B2 প্লাস C2 প্লাস D2 প্লাস E2 যোগ করার পদ্ধতি হলো এগুলো বলতে হবে। একটা পদ্ধতি। মানে শর্টকাট যেটা সেটা আগে বলবেন, অটো সাম বা সাম, অথবা আমাদের যদি সময় থাকে তাহলে আমরা B2 C2 D2 E2 এভাবে করেও যোগ করতে পারি। তাহলে আমরা অটো সামের মধ্যে ডাবল ক্লিক করলাম, ফলাফল চলে আসলো। চলে আসবে। এবার এই চারটাকে যদি সিলেক্ট করে একসাথে আমরা নিচের দিকে ম্যাজিক টুল দিয়ে ট্র্যাক করি তাহলে প্রত্যেকের ফলাফলটা বের হয়ে গেল। তাহলে এই স্যালারি শিটটা তৈরি করতে আমার সময় লাগলো কয় মিনিট বলেন? খুবই সামান্য কেমন? সময় স্যার। সময় লাগবে কেমন? বুঝেন নাই? সময় লাগবে কেমন বা কোথায় সময় লাগতে পারে বলেন, সেটা বলেন। এই জায়গার মধ্যে টোটালি সময়টা কোন জায়গা লাগতে পারে? শুধু প্রথমটার মধ্যে প্রথম জনের নো, পার্সেন্টেজ বাইর করতে। এখানে মূলত সময় লাগবে শুধুমাত্র টাইপিং। জি স্যার, টাইপিং। এগুলা টাইপ, এগুলো টাইপ, এগুলো তো টাইপ করতে বলে তো সূত্র দিয়ে টানলে হবে না। জি স্যার। তার মানে হলো এখানে সময় মূলত লাগবে হলো টাইপ, সময় মূলত লাগবে কি টাইপ। তাই স্যার। কথা ক্লিয়ার? একটা স্যালারি শিট খুব ইজি একটা পয়েন্ট, মূলত শুধু বোঝার বিষয় হলো প্রথমটা, বাকি দুটোতে আপনি প্রথমটার মতো বের করবেন, আর যোগফলটা আপনি আগের থেকেই পারেন। আর এগুলো টাইপ কিভাবে করতে হয় এটা তো আপনি নিজেও জানেন, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড শিখে আসছেন। টাইপ করা পদ্ধতি আপনার জানা আছে, কিভাবে শুধুমাত্র এই পার্সেন্টেজ থেকে, বেসিক থেকে পার্সেন্টেজ আকারে বের করতে হয়, এই পয়েন্টটা শুধুমাত্র শেখার ছিল। বাকি দুইটা কিন্তু শেখার দরকার না, কারণ এটার মধ্যে বাকি দুইটা শুধু পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর টোটালের যোগফলের মধ্যে আমরা অটো সেমের মাধ্যমে যোগ করতে পারি। সর্বশেষ 4টা পয়েন্টকে সিলেক্ট করে ম্যাজিক পয়েন্টের মাধ্যমে আমরা নিচে ড্র্যাগ করলে প্রত্যেকের ফলাফলটা বের হয়ে যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান আছে এই সিস্টেমে স্যালারি শিট তৈরি করে, যে প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের কর্তন করে না। কি করে না? কর্তন করে না। কর্তন করে না। যেমন মাদ্রাসাগুলোতে কর্তন করার অভ্যাস নেই, আলিয়া মাদ্রাসা সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্তন করার অপশন আছে।
এই কর্তনটা মূলত করা হয় হলো প্রভিডেন্ট ফান্ড হিসাব, মানে চাকরির শেষান্তে আপনাকে এককালীন একটা মোটা অঙ্কের পেমেন্ট দিবে। এই মোটা অঙ্কের পেমেন্টটা কিভাবে দেয়? আপনার থেকে কিছু অংশ রাখে, কোম্পানির থেকে কিছু অংশ দেয়, দুটার সমন্বয়ে প্রফিট অংশ সহ আপনাকে এককালীন মোটা অঙ্কের টাকা দেয়। কথা বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। এই সিস্টেমে যে প্রতিষ্ঠানগুলোতে কোনো কর্তন করে না, ওই প্রতিষ্ঠানের স্যালারি শিটটা হয় এভাবে। মানে আরো কিছু যদি ভাতা থাকে তাহলে ভাতাটা সেটা অ্যাড হবে, কিন্তু কোনো কিছু মাইনাসের অপশন নাই, সবকিছু সিস্টেম হলো একই, শুধু ভাতা পয়েন্ট গুলো বাড়বে কিংবা কমবে। কথা ক্লিয়ার? জি। স্যালারি শিট 2 তে আসেন। স্যালারি শিট 2 এর মধ্যে এ বি সি ডি ই এফ এই পর্যন্ত মূলত হলো স্যালারি শিট 1 এর মতোই, কোনো ধরনের কি নাই, চেঞ্জ নাই। মাইনাস নাই। আছে না। কিন্তু ওনার মধ্যে নেম ছিল, নেম আছে, বেসিক ছিল, বেসিক আছে, হাউস রেন্ট, কার রেন্ট, মেডিকেল ছিল, আছে, টোটাল টোটাল আছে। শুধুমাত্র অতিরিক্ত 2টা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হলো যে সকল প্রতিষ্ঠানগুলো তার প্রফিট ফান্ডের জন্য টাকা কর্তন করে ওই অংশটা কেবল এখানে অ্যাড করা হয়েছে। যেমন আকরামের স্যালারি 15,600 টাকা, 2340, 1872, 1248 তিনটা মিলিয়ে এবং বেসিক সহ তার টোটাল স্যালারি হয় হলো 21,060 টাকা। এই 21,060 টাকা থেকে কোম্পানি যে প্রতি মাস থেকে তার স্যালারি থেকে অল্প অল্প অংশ কেটে রাখে, যেটা তার 5 বছর, 10 বছর, 20 বছর চাকরির পরে গিয়ে একসাথে দিবে, সেই টাকাটা আপনার বেতন থেকে কেটে তারপরে কি আপনাকে পেমেন্ট দিবে, আপনাকে পেমেন্ট দিয়ে আপনার থেকে নিবে না। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে পি ফান্ড মানে হলো প্রফিট ফান্ড। প্রফিট ফান্ড 5%, 7%, 8%, 9%, 6% এক এক প্রতিষ্ঠান এক এক ধরনের করে থাকে। তা আমি এখানে 7% উল্লেখ করেছি। কিসের 7% নিবে? টোটালের? টোটাল কিসের? টোটালের। ভুলে গেলেন তাড়াতাড়ি। না স্যার, ওই বেসিকের Basic-এর। বেসিকের। বেসিক মূল আপনার থেকে কর্তন করবে, আপনাকে দিবে, ঈদের ভাতা দিবে, অথবা বাৎসরিক ইনক্রিমেন্ট বাড়াবে বা আনুষঙ্গিক কোনো ভাতা দিবে, সবকিছু মূলত বেসিক। সবগুলো বেসিকের উপর নির্ভর করে। টোটালের কোনো এই ভাতা থেকে কোনো টাকা কর্তন করবে না, কর্তন জি স্যার, করবে আপনার মূল বেতন, মূল বেতনটাই মূল। আর আনুষঙ্গিক যেগুলো দেয় এগুলো হলো আপনার খরচ, খরচ থেকে তো কখনো নিবে না। জি স্যার। বুঝে আসছে? তাহলে এখন জি। দেখেন, এইটার যদি পার্সেন্টেজ বের করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে বের করতে? বেসিক থেকে। যেমন বেসিকটা হাউস রেন্টটা বের করলাম, কিভাবে বের করবো আপনারা বলেন দেখি, বলেন। B2 পূরণ 15%, তিনটাই। তারপরে B2 গুণন 12%, তারপরটা বলেন। B2 গুণন 8%, ইনটু 8% তিনটা। তারপরটা বলেন। অটো সাম, ডাবল ক্লিক। সাম কত সাম প্রফিট এন্ড ফান্ডেরটা বলেন। সমান B2 মাইনাস 7%, মাইনাস কেন? এটা কেটে রাখবে না স্যার? এটা তো প্রফিট এন্ড ফান্ড কত টাকা হয়। ওহ, ঠিক আছে, তাহলে গুণন 7%। 7% ইনটু। জি স্যার। কত টাকা হয় এটা তো মাইনাস জি না, জি কত ঠিক টাকা আছে হয় স্যার। এটা আগে বের করতে হবে না, কারণ তার তো হিসাব রাখা লাগবে। জি আপনি জি যে বছর শেষে
বা 5 বছর 10 বছর পরে যে টাকাটা পাবেন, তো কি জি। কোন ইয়েতে পাবেন? আপনার নামে হিসাব হবে না, অমুক মাসে জি। আপনার থেকে এত টাকা, অমুক মাসে এত টাকা, অমুক মাসে এত টাকা, এভাবে কর্তন করা হয়েছে, এভাবে থাকবে না? জি। তাহলে কত টাকা হলো? 1000 92। 92 টাকা। 92 টাকা। এই হলো নেট পে। এই নেট মানে আপনার টোটাল হলো 21,060 টাকা। কোম্পানি আপনার থেকে কর্তন করবে 1092 টাকা। অবশিষ্ট কত টাকা আপনি এই মাসে বেতন পাবেন, সেটাই হলো নেট পে। নেট পে মানে আপনি কিভাবে ফলাফলটা বের করবেন এখন আমাকে বলেন দেখি। সমান F2 মাইনাস 7%। হুম, মাইনাস 92 স্যার। হ্যাঁ 7%। G2 7% কেন আসবে? G2 হবে স্যার। G2 হবে। G2 ইন্টার। এখানে মাথা খাটাইতে হবে। আমি তো আপনাকে 2 4 5 10টা 20টা হয়তো প্রজেক্ট দেখাবো, তাই না? কিন্তু এই জি। প্রজেক্ট গুলো দেখানো মানে তো হলো আপনার ব্রেনটাকে ক্লিয়ার করা। জি স্যার। কিন্তু এরপরে তো আপনাকে মাথা খাটায় খাটায় কাজ করতে হবে, তাই না? তো এখানে জি। আপনি যদি F2 মাইনাস F2 টা বুঝতে পেরেছেন, গুড, আপনি এখানে মাথা খাটিয়েছেন। কিন্তু G2 এর মধ্যে কি আবার 7% কেন আসবে? 7% তো আমরা মাইনাস করবে হলো যে অ্যামাউন্টটা বের হয়েছে সে অ্যামাউন্ট। আমি যদি এখানে F2 থেকে 7% দিই তাহলে এইটার 7% হবে। কিন্তু আপনি কি এইটার 7% ম্যানেজ করবেন নাকি বেসিকের? বেসিকের। বেসিকের তো আমরা নিয়ে আসছি। তো যেহেতু নিয়ে আসছি, একসাথে আমরা এক দিলে 2 পাখি মারতেছি। এক পাখিটা হলো মাইনাস করে কত টাকা পাবে, আরেক পাখিটা হলো তার কত টাকা করে প্রভিডেন্ট ফান্ডের টাকা হয়, সেটাও আমরা দেখতে পাচ্ছি তিনটা দিন। এখন দেখেন আকরাম পেমেন্ট পাবে হলো 19,980 টাকা। 40 টাকা। কথা বুঝতে পারছেন? 1092 টাকা করে যদি 12 মাসে প্রায় 12,500 টাকার কাছাকাছি বা 13,000 টাকা বা 13,000 13,500 টাকার কাছাকাছি, এই টাকাটা যদি জমে 10 বছরে গিয়ে প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি বা 2 লক্ষ টাকার মতো। কারণ 10 বছরে তো তার স্যালারি আরো বাড়বে, প্রতি বছরে বছরে বেতন বাড়বে, প্রতি বছরে বছর যদি বেতন বাড়বে, পার্সেন্টেজে তো বাড়বে, প্রফিটের ফান্ডের পার্সেন্টেজ বাড়বে না? যেমন এখানে 15,600 টাকা, যদি আগামী বছর যদি আমার 1,500 টাকা বা 1,400 টাকা বাড়ে তাহলে কত টাকা হবে বলেন? বেসিকে যদি 1,400 টাকা বাড়ে তাহলে কত হবে আমার? 15,600 সাথে 1,400 টাকা অ্যাড করলে কত হয়? 17,000 টাকা হয়। আমার কথা বুঝেন নাই নাকি উত্তর দিতে কষ্ট লাগতেছে? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে স্যার, 17,000 টাকা। এই সহজ হিসাবটা করেন। 15,600 টাকার সাথে 1,400 যদি আমরা অ্যাড করি, 600 সাথে 400 টাকা অ্যাড করলে হয় 1,000। আর 16,000 জি, জি। আমার হলো 17,000 জি স্যার বুঝতে পারছি। 17,000 টাকা। 17,000 টাকা যখন আমি এখানে স্যালারি করব, তখন দেখেন অটোমেটিক ভাবে আমার এখানে প্রভিডেন্ট ফান্ডের অঙ্কটা বেড়ে যাবে, আমার নেট পের অঙ্কটা বেড়ে যাবে, টোটালের অঙ্কটা বেড়ে যাবে, এভাবে মেডিকেল, কার, হাউস রেন্ট এগুলো বেড়ে যাবে। দেখেন দেখেছেন প্রায় 21,760 টাকা। এইদিকে আবার প্রভিডেন্ট ফান্ড হয়ে গেছে 1,192 টাকা। তো 90 এভাবে টাকা। পারতে পারতে 10 বছরে যদি আমার আরো 15,000 টাকা বাড়ে, তাহলে হয়ে যাবে কত? 30,000 টাকার কাছাকাছি। ধরে নিলাম 30,000 টাকা, 32,000 স্যার। 32,000 টাকা, তাহলে 32,000 টাকা ধরলাম। 32,000 টাকা যদি হয়ে থাকে, তাহলে সর্বশেষ বছর 2,240 টাকা করে যদি অ্যাড হয়, তাহলে আমার কত হইলো? প্রায় 30,000 টাকা এক বছরে। এইভাবে মূলত প্রভিডেন্ট ফান্ডের মোটা অঙ্কের টাকাটা অ্যাড হয়। বুঝতে পারছেন? কোম্পানি যে আপনাকে শুধু প্রভিডেন্ট ফান্ডের টাকাটা দেয় বিষয়টা কিন্তু এমন না। যেমন প্রভিডেন্ট ফান্ডের উদাহরণস্বরূপ আপনাকে বলি,
উদাহরণস্বরূপ আপনাকে বলি যে 1500, ধরেন 1500, সরি 2240 ইন্টু 12, 26,880 টাকা। এটা হলো আপনার জমা টাকা। কার জমা টাকা? নিজের স্যার। আপনার জমা টাকা। আপনার ইনটু এটার সাথে যদি মালিক পক্ষ সেম টাকা দেয়, তাহলে 53,760 টাকা লাস্ট ইয়ারে হবে আপনার। 760। ওকে, জি স্যার। সহজ হিসেবটা বুঝেন, একটা হিসাব কষ্ট আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে এই নবমতম বছরে যদি আপনি 40,000 টাকা ধরেন, অষ্টম বছরে যদি আপনি 30,000 টাকা ধরেন, সপ্তম বছরে যদি আপনি 28,000 টাকা ধরেন, ষষ্ঠ বছরে যদি আপনি 25,000 টাকা ধরেন, পঞ্চম বছরে যদি আপনি 22,000 টাকা ধরেন, চতুর্থ বছরে যদি আপনি 20,000 টাকা ধরেন, এবং আপনার তৃতীয় বছরে যদি আপনি 18,000 টাকা ধরেন, তৃতীয় বছরে যদি আপনি 15,000 টাকা ধরেন, প্রথম বছরে যদি আপনি 15,000 টাকা ধরেন, তাহলে প্রায় 1,60,760। প্রায় 2.5 লক্ষ টাকা প্লাস। জি স্যার। 10 বছরে আপনি 2.5 লক্ষ টাকা একটা ডিপিএস এর মতো করলেন। কিসের মতো? জিপিএস। ডিপিএস এর মতো করলেন। তো এই কোম্পানি যে আপনাকে শুধু এই প্রভিডেন্ট ফান্ডের টাকা দিবে, বিষয়টা কিন্তু এমন না। একটা ইনসেনটিভ থাকে, কি একটা ইনক্রিমেন্টও থাকে। প্রতি বছরে 1 মাস একটা বেসিক স্যালারি দেয়। প্রাইভেট কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো আর কি, সব প্রতিষ্ঠান তার না। তো প্রাইভেট কোম্পানিগুলো প্রতি বছরের জন্য 1 মাসে কি দেয়? বেসিক স্যালারি দেয়। কোন কোন প্রতিষ্ঠান আছে টোটালও দেয়। তো যে বেসিক স্যালারি যদি 10 বছরে আপনি পান, তো 10 বছরে যদি 30,000 টাকা করে অ্যাভারেজে ধরেন, এখানে ধরেন আরো প্রায় 3,60,000, টোটালে গিয়ে প্রায় 5 লাখ টাকার কাছাকাছি 10 বছর পরে প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়া যায়। এই ধরনের প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা এই ধরনের কি হওয়া উচিত? আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? জি জি স্যার, ক্লিয়ার। জি মানে স্যার। হলো একটা প্রাইভেট কোম্পানি বলতে লিমিটেড কোম্পানি ধরেন, যেসব কোম্পানিগুলোতে মোটামুটি বছরে কোটি কোটি টাকা লেনদেন হয়, ওই কোম্পানিগুলো যদি স্টাফদের জন্য এই সুযোগ সুবিধাগুলো রাখে, তাহলে এটা যদি সকল প্রতিষ্ঠানগুলোর জন্য যদি এই সুযোগগুলো রাখা যায়, তাহলে চাকরিজীবী ওয়ালাদের পেরেশান হওয়ার কথা না। হ্যাঁ, 10 বছর 20 বছর পরে যদি এরকম 5-10 লক্ষ টাকা পাওয়া যায়, তাহলে তো তার চাকরি জীবনটা দিয়ে কোনো মতো চললেও একটা শেষ বয়সে গিয়ে ওই টাকা দিয়ে সে কিছু একটা করতে পারে। কমপক্ষে ছেলে মেয়েদেরকে একটা কিছু দিয়ে যেতে পারে না? জি স্যার। আপনিও যদি, আপনাকে বলার উদ্দেশ্যটা হলো, আপনিও যদি এই ধরনের প্রতিষ্ঠানের কোনো মালিক হন, এই ফিকিরটা একটু মাথায় রাখেন। স্টাফদের দিকে চিন্তা করে, যাদের গাড়ির উপর পাড়া দিয়ে আমরা উপরের দিকে উঠি, তাদেরকেও যাতে আমরা উপরে ওঠার পরে ভুলে না যাই। তাদেরকেও আমরা এমন একটা স্বপ্ন দেখাই, যে স্বপ্নটা ভেঙে যাবে না, যে স্বপ্নটা তার ক্ষতিগ্রস্ত হবে না, যে স্বপ্নটা তার পরিবারের শেষ বয়সে ভালো কিছু দিতে সহযোগিতা করবে। তাহলে আমরা স্যালারশিপ 2টাও বুঝলাম, কথা ক্লিয়ার? স্যালারশিপ 3 আসেন।
অনেক প্রতিষ্ঠান রয়েছে ওভারটাইম পদ্ধতি রয়েছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে কি Overtime. ওভারটাইম। ওভারটাইম মানে বুঝেন? ওভারটাইম মানে কি বুঝেন? ডিউটির বাইরে আরো ডিউটি করার কিছু। নির্দিষ্ট সময়ে ডিউটি করা। মেইন টাইমের বাহিরে, নির্দিষ্ট স- অফিসের মেইন টাইমের বাইরে জরুরি কাজের জন্য অতিরিক্ত সময়ে কাজ করতে হয়। তো অনেক প্রতিষ্ঠান রয়েছে অতিরিক্ত সময়ে কাজ করার বিনিময় দেয় না, আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে অতিরিক্ত সময়ের বিনিময় দিয়ে দেয়। যেমন আজ থেকে আরো 14-15 বছর, আজ থেকে আরো 14-15 বছর আগে যখন আমি বিভাগ বোর্ডে ছিলাম, আতাউল্লাহ কইরে তখন আমাদের ওভারটাইম হতো। কখন জানেন? আমাদের স্যার? ওভারটাইম হতো কখন জানেন? ঠিক পরীক্ষার যখন চাপ পড়তো, পরীক্ষার ফলাফলের এবং পরীক্ষার আরো কিছু কাজ আনুষঙ্গিক প্রশ্নপত্র পরীক্ষার আগ মুহূর্ত, এই সময়গুলোতে আমাদের ধরুন রাত 10টা-12টা পর্যন্ত আমাদের কাজ করা লাগে, ইভেন শুক্রবার পর্যন্ত আমাদের ডিউটি করা লাগে। তো তখন আমাদেরকে ওভারটাইম দেওয়া হতো। এখন দেওয়া হয় কিনা আমি জানি না। আমাদেরকে কি দেওয়া হতো? ওভারটাইম বিল দেওয়া হতো। ওভারটাইম বিলটা কিভাবে হয়? সাধারণত অনেকে বেসিক অনুযায়ী করে, আবার অনেকে সারাদিনের মূল বেতন ধরে করে। এতে কোম্পানির ইয়ে অনুযায়ী হয়, মানে কোম্পানির মন মানসিকতার উপর। অনেক রুলস অনুযায়ী। যারা চিন্তা করে যে না, আমি আমার স্টাফ দেখে ঠকাবো না। আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে কি জানেন, বেসিকের 110% দেয়। বেসিকের 110%। মানে বেসিকের ডাবল। আমি বুঝতে পারি নাই। বেসিকের ডাবল, বেসিকটা মূলত হলো বেতনের 55%। যেমন আপনি এই 21,060 টাকা বেতন পাচ্ছেন পুরো মাসে সব মিলিয়ে, তাহলে 21,060 টাকাকে যদি আপনি ভাগ দেন 26 দিন হিসেবে, কয়দিন হিসেবে? 26। কেন 26? শুক্রবারটা মাইনাস করলাম। জি। তাহলে প্রতিদিন আপনার স্যালারি পড়ে 810 টাকা। কত টাকা? 810 টাকা। 810 টাকা। এটাকে যদি আপনি ভাগ দেন 8 ঘন্টা, দিতে কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় 101 টাকা। এই প্রতি ঘন্টায় আমরা 101 টাকা পাইতাম, তার সাথে আরো 10% পাইতাম। তার মানে সব মিলিয়ে প্রায় 110 টাকা 12 টাকা। আমি যখন আলফাতাতে ছিলাম, মাকতাবুতুল ফাতাহ ফার্স্ট যখন শুরু হয়, যখন মাকতাবুতুল ফাতাহ আলফাতা থেকে কওমি সেকশন শুরু হয়, তখন আলফাতাতে আমি জয়েন করি। তখন 30 দিন ডিউটি করতাম আমরা। 30 দিন ডিউটি করতাম। এই 30 দিন কেন ডিউটি করতাম জানেন? হ্যাঁ, কে বলতে পারবে? যেহেতু প্রতিষ্ঠানটা মাত্র শুরু হয়েছে, তাদের টার্গেট ছিল অনেক বড়। ইসলামিয়া কুতুবখানাকে তারা টক্কর দিবে এই চিন্তা করে। কারণ ইসলামিয়া কুতুবখানা পুরা কওমি জগৎটাকে কি করেছিল? দখল করেছিল। এক চেটে ইসলামী কুতুবখানা বই চলছিল। বিকল্প যেগুলো ছিল, যে সকল লাইব্রেরি গুলো, এগুলো A to Z ছিল না, হয়তো নির্দিষ্ট কিছু কিছু বই ছিল। এই যেহেতু আলফাতা আলিয়া সেকশনের বাংলাদেশের টপ লেভেলে, তারা চিন্তা করলো যে কওমি সেকশন করবে। এই কারণে রাত দিন 24 ঘন্টায় কাজ করিয়ে মানে যত দ্রুত বই উঠানো যায়, প্রায় 10 থেকে 12 বছর লেগেছে তাদের এই দাওরা পর্যন্ত কিতাব উঠাইতে। দাওরা পর্যন্ত কিতাব উঠাইতে 50-60 জন মানুষ কাজ করে প্রায় 10 বছর প্লাস। এটা আমার চোখের সামনে, বুঝতে পারছেন? তো ওই প্রতিষ্ঠানে যখন আমরা কাজ করতাম, তখন আমরা 110%
মানে 100 টাকা যদি ঘন্টা হতো 110 টাকা ঘন্টায় পাইতাম। সন্ধ্যা 7টা পর্যন্ত ডিউটি ছিল, সন্ধ্যা 7টা পর্যন্ত কি ছিল, ডিউটি ছিল। 7টার পর থেকে রাত 10টা কমন ডিউটি ছিল, মানে 3 ঘন্টা ডিউটি। আবার শুক্রবার তো সারাদিন। তো তখন আমরা আমাদের স্যালারিটা এইভাবে হিসাব করতাম। আমরা হিসাব করে দেখতাম আমাদের বেতনের দ্বিগুণ চলে আসছে কি, ওভারটাইম বিল। যার কারণে আমরা ক্লান্তিহীন কাজ করতাম, মানে আমাদের বোরিং লাগতো না। কি জন্য লাগতো না জানেন? পর্যাপ্ত পরিমাণের আমরা বিল পাইতাম। বিলের সাথে সাথে আমরা আমাদের কিছু নাস্তার অতিরিক্ত ভাতা পাইতাম। এক একজনে 60 টাকা 70 টাকার বিস্কিটের প্যাকেট, এই ইতিহাস যারা আলফাতে কাজ করেছে তাদের থেকে খবর নেবেন। এরকম হাউসফুল খাবার ছিল। তখন অব্দি কোম্পানি টাকা ঢেলেছে আর স্টাফটা কাজ করেছে। এই যে ওভারটাইমটা, এই ওভারটাইমটা এই পদ্ধতিতে হিসাবগুলো করে। সাধারণত ওভারটাইমের টোটাল ঘন্টাটা স্যালারি শিটের মধ্যে আসে, কিন্তু কোন দিন কত ঘন্টা ওভারটাইম হয়েছে সেটা হাজিরা খাতার মধ্যে থাকে। বুঝতে পারলাম? কোন দিন কয় ঘন্টা ওভারটাইম করেছে সেটা কোথায়? হাজিরা খাতায়। আর আপনি হাজিরা খাতার থেকে তার টোটাল কয় ঘন্টা হয়েছে ওই ঘন্টাটাকে আপনি শুধুমাত্র এখানে টাইপ করে দেবেন। প্রফিট এন্ড ফান্ড পর্যন্ত কিন্তু সবাই ক্লিয়ার, তাই না? তাহলে শিকার বিষয় হলো অতিরিক্ত 3টা। জি স্যার। শিকার বিষয় হলো অতিরিক্ত 3টা। এই 3টা থেকে মূলত শিকার বিষয় হলো এইটা। ওভারটাইমটা আপনার শিকার কিছু নেই, এটা শুধু কম্পোজ করবেন। আকরাম কয় ঘন্টা ওভারটাইম করেছে সেটাকে লিখে দিবেন। তারপরে রোকন কয় ঘন্টা ডিউটি করেছে, অতিরিক্ত ওভারটাইম করেছে সেটা লিখে দিবেন। যে ওভারটাইম করে না তারটা খালি। কথা ক্লিয়ার? এইটার ফলাফলটা আপনি কিভাবে বের করবেন? খুব সহজ। এটা ফলাফলটা আপনি কিভাবে বের করবেন? কি খুবই সহজ। কিভাবে বের করবেন দেখেন। 1 নাম্বার হলো আপনার বেসিক। আপনার কি বেসিক? এই বেসিকের কে যদি আপনি 26 দিনে ভাগ করেন, কত দিনে? যেমন আলফাতায় যখন আমরা ছিলাম তখন আমাদের হিসেবটা করা হতো 26 দিনে। যখন আমরা বিভাগ বোর্ডে ছিলাম তখন হিসাবটা করা হতো 30 দিনে। মানে হলো যে মাস যে কয়দিন ওই কয়দিন হিসাব করা হতো বিভাগ বোর্ডে। কারণ আমরা তো শুক্রবারও স্যালারি দিতাম, হয়তো সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু হিসাব তো হলো আপনি মাসিক কর্মচারী, তাই না? তো মাসিক কর্মচারী হিসাবে শুক্রবারও কিন্তু আপনি বেতন খান হিসাবে। আপনাকে যদি বলে আমরা যে শুক্রবার বেতন দিব না, আপনি মেনে নেবেন? আপনি তখন কি বলবেন? যে না, আমাকে শুক্রবার ডিউটি করেন, সমস্যা নাই, তাই না? বিভাগ বোর্ড আমাদেরকে কি করতো? এদিক দিয়ে 30 দিন 30 দিন, 29 দিন 29 দিন, 31 দিন 31 দিন হিসাবেই কাউন্ট করতো। এখনো অবস্থা কিন্তু আমি জানি না, আমি আরো 15 বছর আগের ঘটনা বলতেছি আপনাদের। দেখেন, ওভারটাইম 15 ঘন্টা যদি বেসিক অনুযায়ী ধরি 26 দিনে, তাহলে প্রতি ঘন্টায় কত টাকা হয় সেটা আমাকে বের করতে হবে এখানে। পিএইচ পে, পার আওয়ার পেমেন্ট। পিএইচ পে, এটা মিনিং কি? পার আওয়ার মানে প্রতি ঘন্টা কত করে পেমেন্ট। এখন দেখেন, আমি সমান সমান দিলাম B2 ঘরে। এই B2 ঘরের মধ্যে প্রথমে আমাকে ভাগ করতে হবে দিন দিয়ে। কয় দিয়ে? দিন দিয়ে 26 দিন। দিন দিয়ে। তাহলে আমি 26 দিলাম। B2 ঘরকে ভাগ দিলাম 26। B2 ঘরকে ভাগ দিলাম কিসে? 26 হিসাবে প্রতিদিন আপনার স্যালারি কত হয়? 600 টাকা। 600 টাকা। কত টাকা? 600 টাকা। 600 টাকা। মজার একটা পয়েন্ট কিছুক্ষণ পরে বলবো। এরপর আসেন, প্রতিদিন যদি 600 টাকা হয় আর প্রতিদিন যদি 8 ঘন্টা মূল ডিউটি হয়,
তাহলে প্রতি ঘন্টায় কত টাকা পড়ে এটা বের করার জন্য এই দিনকে আবার 8 দিয়ে ভাগ দিতে হবে। দিনকে আবার 8 ঘন্টা দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। তাহলে প্রতি ঘন্টা কত টাকা পড়লো? 75 টাকা। 75 টাকা। মজার বিষয়টা দেখেন, আপনি এখানে 26 দিলেন, এফেক্ট অনুযায়ী যদি আপনি 29 দেন তাহলে কত হয় দেখেন, বলেন। 537 টাকা। 537 না, টাকা লস হলো নাকি লাভ হলো? কথা বুঝাতে পারিনি। যে চাকরি করতেছে তার লাভ। যা চাকরি করতেছি তার লাভ। তাহলে বিভাগ আমাকে 29 দিন, যে মাস যে কয়দিন গেছে ওই মাসে ওই কয়দিন হিসাবে ভাগ করে দিছে। যুক্তি দেখাইছে এই জায়গায় যে দেখো 29 মাস হলে 29 হিসাবে হবে। শুক্রবারে তো তোমাকে আমি স্যালারি দিই না, তাহলে স্যালারি যেহেতু দিই তাহলে তুমি ওই দিনকে কেন মাইনাস করবা? বুঝে আসছে? আর যখন বাইরে প্রতিষ্ঠানে চাকরি করেছি তখন তারা কাউন্ট করেছে 26 শুক্রবারকে মাইনাস করে, কারণ শুক্রবার তো আমি ডিউটি করি না, স্যালারি পাই ঠিক আছে, যেহেতু আমি মাসটি একজন কর্মচারী সেই হিসাবে, বাট আমার অফিস যে কয়দিন সেই অনুযায়ী তারা কাউন্ট করে। তাহলে দেখেন 600 টাকা আমি পাই, আর তাই কত টাকা পাই? 600 টাকা। তাহলে আমার লাভ হলো কোথায়, বাইরেরটা না ভিতরেরটা? বাইরেরটা। এখানে 600 কে যদি আমি ভাগ দিই ঘন্টায় তাহলে প্রতি ঘন্টা পরে 75 টাকা। আর যদি আমি এখানে সে 30 মাস যদি হয়ে থাকে সেই অনুযায়ী দিই তাহলে আমার প্রতি ঘন্টা কত হয়? 65 টাকা। 65। তাহলে 10 টাকা করে আমি কিন্তু আমার ভিতরে প্রতিষ্ঠান থেকে কম পাইলাম। প্রতিষ্ঠান আমাকে যুক্তি দিল যে মাস যে কয়দিনের ওই কয়দিন হিসেবে কাউন্ট হবে, ফলে দেখা গেছে তার যুক্তির মধ্যে আমি হার মেনে আমি লস প্রজেক্টে ছিলাম। জি তার স্যার। মানে 10 টাকা করে যদি 15 ঘন্টা হয়, 10 ইন্টু 15, তাহলে কত টাকা আমার লস হলো? 150। 150 টাকা। একজন পিয়নের জন্য কতটা মোটা অঙ্কের টাকা এটা একমাত্র তাকে জিজ্ঞেস করেন, সে বলতে পারবে। কথা বুঝতে পারলাম? জি স্যার। তো এই জন্য সবসময় ওই যুক্তি কাজে লাগানো উচিত না। অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিভাবে কোন বিষয়টাকে ফলো করে, আমার 10 টাকা 150 টাকা কিন্তু কিছু না, কিন্তু আমার এই 150 টাকা কিন্তু আমার কর্মচারীর জন্য কিন্তু অনেক কিছু। এই জন্য সচরাচর প্রাইভেট কোম্পানি গুলো শুক্রবারটাকে মাইনাস করে, কেউ 24 ধরে, কেউ 26 ধরে, কেউ 25 ধরে, কেউ 28 ধরে। বুঝতে পারছেন? তো যারা 24 ধরে তারা হয়তো একটু বেশি ছাড় দেয়, 26 হলে পারফেক্ট, কারণ প্রতি সপ্তাহ প্রতি মাসে কমপক্ষে 4টা শুক্রবার যায় স্বাভাবিক। কোনো কোনো মাসে হয়তো 5টা শুক্রবার হয়, তাই না? কিন্তু 3 শুক্রবার ওলা তো কোনো মাস নাই, আছে? জি না। 3 শুক্রবার ওলা কোনো মাস পাইছেন? না। আমি পাই না আমার লাইফে। যদি আপনাদের লাইফে পেয়ে থাকেন তাহলে আমাকে দিয়েন, জানায়। তাহলে প্রতি ঘন্টা 75 টাকা হয়। এবার আমাকে একসাথে নেট পেটা বের করতে হবে। কি করতে হবে? একসাথে নেট পেটা বের করতে হবে। খেয়াল করেন কিভাবে বের করে আমরা। প্রথমে আমরা যোগ মাইনাস করব টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা। কিভাবে মাইনাস করবো বলেন? এটা তো শিখেছেন আপনারা, বলেন। একটু হবে স্যার, একটু মাইনাস। মানে টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা মাইনাস করলে এটা কিভাবে করবো, এই দুইটা পয়েন্ট কিভাবে করবো? স্যার একটু মাইনাস G2। F2 মাইনাস G2। G2। F2 মাইনাস G2 গেলে তাহলে আমার টাকা থাকে কত? 19,968। 68। এই 19,968 সাথে আমার ওভার টাইমে টোটাল বিল যত টাকা হয় সেটা যোগ করতে চাই। তাহলে আমাকে এই জায়গার মধ্যে F2 মাইনাস G2 দিয়ে এরপর আমাকে দিতে হবে প্লাস।
F2 মাইনাস G2, F2 ঘরের মধ্যে যা আছে তার থেকে G2 ঘরের মধ্যে যেটা আছে সেটা মাইনাস হয়ে যেই টাকাটা থাকবে ওই টাকার সাথে প্লাস হবে ব্র্যাকেটের ভিতরে ওভার টাইমের ঘন্টা ইনটু করে দিবেন। ওভার টাইমের ঘন্টাটাকে কি করবেন? পার আওয়ারের সাথে গুণন করবেন ব্র্যাকেটের ভিতরে। কিসের ভিতরে? ব্র্যাকেটের ভিতরে। এই ফর্মুলা আবার খেয়াল করেন। F2 মাইনাস G2 প্লাস H2 ইন্টু I2। H2 হলো আমার ঘন্টা আর I2 মানে হলো আমার পার আওয়ার পে, প্রতি ঘন্টা কত টাকা করে বিল। দুইটার সাথে গুণনফল যত টাকা হয় ওই টাকাটা F2 মাইনাস G2 ঘরের পর অবশিষ্ট যে টাকাটা থাকে ওই ব্যালেন্সের সাথে যোগ হবে ইন্টারেস্ট। টোটাল হলো 21,093 টাকা। 21,093। আচ্ছা। এই সেলার শিট 1, সেলার শিট 2, সেলার শিট 3 এই তিনটা সমন্বয়ে আপনি নতুন নতুন সেলার শিটের ফরম্যাট তৈরি করতে পারবেন। কোনো কিছু প্লাস মাইনাস করার দরকার হলে প্লাস মাইনাস করবেন। আরো কোনো ধরনের ভাতা যদি অ্যাড করে সেই ভাতাটাকে আপনি প্লাস করলেন। ওভারটাইম কার কয় ঘন্টা হলো সেটা ইয়ে করলেন। পার আওয়ার প্রতি ঘন্টা কত করে সেটা ইয়ে করলেন, নেট প্রয়োগ করলেন। তিনটা সমন্বয়ে আপনি নতুন কোন একটা ফরম্যাট দাঁড় করাতে পারবেন যদি আপনার প্রতিষ্ঠানে এগুলোর থেকে কিছু কাস্টমাইজ করে থাকে, তাহলে আপনি সেভাবেও করতে পারবেন। এই পদ্ধতিতে আমরা আমাদের স্যালারি শিট 3টা তৈরি করব। কথা ক্লিয়ার? সবাই কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? জি স্যার। এবার খেয়াল করেন, আমরা ফাইল মেনু শিখেছিলাম। ফাইল মেনুর মধ্যে সেভ, সেভ এস, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ এন্ড সেন্ড, হেল্প, অপশন, এক্সিট, এর সবগুলো মাইক্রোসফট ওয়ার্ড এর মতো। এখানে কোনো ধরনের তফাৎ নেই, সেম টু সেম মাইক্রোসফট ওয়ার্ড। আসেন সেকেন্ড মেনু, হোম। হোম মেনুর মধ্যে ক্লিপবোর্ড মাইক্রোসফট ওয়ার্ড এর মতো, ফ্রন্ট বক্স মাইক্রোসফট ওয়ার্ড এর মতো, অ্যালাইনমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড এর মতো। শুধুমাত্র অতিরিক্ত তিনটা কমান্ড এখানে অ্যাড হয়েছে। একটি হলো টেক্সট অ্যালাইন বা ওরিয়েন্টেশন, আরেকটা হলো র্যাপ টেক্সট, আরেকটা হলো মার্জ এন্ড সেন্ড। এগুলো কি? যেমন আমি এখানে লিখলাম আকরাম, আকরাম লেখাটা বাম থেকে ডান দিকে আছে। এটাকে যদি আমরা কোন একটা অ্যাঙ্গেলে সেট করতে চাই, ভার্টিক্যাল সিস্টেমে যদি চাই, অথবা অ্যাঙ্গেল ক্লক সিস্টেমে যদি চাই, অথবা অ্যাঙ্গেল কাউন্ট সিস্টেমে চাই, এইভাবে বিভিন্ন ধরনের টেক্সট ওরিয়েন্টেশন আছে। মানে কোনাকুনি, উপর নিচ, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, ডান থেকে বামে, এই ধরনের সেলটার মধ্যে লেখাগুলোকে এভাবে সাজাবো। আর মার্জিন সেন্টার মানে হলো একাধিক ঘরকে অ্যাডজাস্ট করা। একবার ক্লিক করলে মাঝখানে দেয়ালটা কেটে যাবে, আরেকবার ক্লিক করলে মাঝখানে দেয়ালটা আবার লেগে যাবে। র্যাপ টেক্সটটা হলো আপনি লিখছেন লিখছেন লিখছেন, লিখতে লিখতে যখন জায়গা না থাকার কারণে এটা অন্য একটা সেলের উপরে চলে যায়, তখন পরবর্তী সেলে যখন আমরা লেখা শুরু করি তখন এই লেখার অংশগুলো ভিতরের দিকে ঢুকে থাকে। অথবা যদি আমরা নাও লিখি তখন অন্য একটা ঘরের মধ্যে এটা লেখাটা শোক। আমরা চাই যে যখন যতটুকু জায়গা রয়েছে ততটুকু জায়গার ভিতরে লেখা না হলে অটোমেটিক ভাবে নিচের লাইনে চলে আসুক। এটা যদি আমরা চাই তাহলে র্যাপ টেক্সটে ক্লিক করলে এটা হয়ে যাবে। এটা ক্লিক করা থাকা অবস্থায় আপনি যত কিছু লিখবেন ঠিক ওভার হবে না, সেলে ওভারে যাবেন, অটোমেটিক ভাবে নিচের দিকে এভাবে লিখতে থাকবে। আবার যদি আমি ফরম্যাটটাকে উঠাই দিই তাহলে আবার আগে দেখো অন্য লাইনের মধ্যে চলে যাবে।
আসেন হলো নাম্বার। এই সেলগুলোর কিছু মোড থাকে, পেজগুলো যেমন মোড রয়েছে এখানে, এখানে যেমন পেজের মোড রয়েছে, প্রতিটা সেলের মধ্যে কিছু ফরম্যাটের মোড রয়েছে। কেমন ফরম্যাটের মোড? সবগুলো স্বাভাবিকভাবে জেনারেল থাকে। অনেক সময় আমাদের এক একটা কলামকে বা এক একটা রোকে এক একটা ফরম্যাটে রাখতে হয়। এই জায়গার মধ্যে যদি আমরা শুধু লিখতে যাই তাহলে লেখা হবে। এই জায়গার মধ্যে যদি আমরা এটাকে শুধু অ্যামাউন্ট না লিখে টাকা হিসেবে সাব্যস্ত করতে চাই তো টাকা হিসাব করতে করা যাবে, অথবা ডেট এন্ড টাইম হিসেবে চাইলে ডেট এন্ড টাইম, নাম্বার যদি চাই নাম্বার, কারেন্সি যদি চাই কারেন্সি, শর্ট ডেট যদি চাই শর্ট ডেট। দেখেন আমার এটা শর্ট ডেট হয়ে যাবে 12/16/1936। 12/16/1936 কিভাবে হলো? এটা অটোমেটিক ভাবে এটা কাউন্ট হয়ে গেছে ফরম্যাটের কারণে। এই একটা ফরম্যাট যখন চেঞ্জ করে দিবেন তখন আপনার এখানে আমাদের ওই টাইমিংই শুধু শো করবে। এখানে টাইমিং হলো এক একটা কলাম এক একটা রোর মধ্যে আমরা এক একটা ফরম্যাট দিয়ে থাকি, ফরম্যাট গুলোকে চেঞ্জ করা প্রয়োজন। অনেক সময় শুধুমাত্র আমরা যে নাম্বার লিখতে যাই অনেক 0101 02 03, দেখেন এই প্রত্যেকটা 1 2 3 শুরুতে জিরো দিয়েছিলাম, কিন্তু জেনারেল মোড থাকার কারণে জিরোটা অটোমেটিক হাইড হয়ে যায়। হাইড হয়ে যায় মানে মাইনাস হয়ে যায়। যদি আপনি এগুলোতে যদি টেক্সট করে রাখেন তখন আপনি 01 দেন, 02 দেন, 03 দেন, 04 দেন, তখন সবগুলো শুরুতে জিরো আসবে টেক্সট করার কারণে, কারণ তখন নাম্বারিং হিসেবে কাউন্ট হয়। যদি জেনারেল করে দেন তখন জেনারেল হিসাবে হলে 01 যখন দিবেন তখন জিরোটা মাইনাস। এখানে আরো কিছু ফরম্যাট শর্টকাট দেওয়া আছে। কারেন্সি কি টাকা থাকবে না ইউরো থাকবে না ডলার থাকবে, এগুলো আপনি এক্ষেত্রে করতে পারেন। এগুলো কি পার্সেন্টেজ আকারে দেখাবে নাকি অ্যামাউন্টে যে কমা দিয়ে আমরা ইয়ে করি সেই কমা দেখাবে? এই ফরম্যাট গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেগুলো ভিতর থেকে আমরা করি এই কাজটা আবার শর্টকাট ভাবে এখানে দেওয়া আছে। আসলে কন্ডিশনাল ফরম্যাটিং, এই কন্ডিশনাল ফরম্যাটিংটা কন্ডিশনাল ফরম্যাটিং আপনার যে সেল গুলো রয়েছে রো গুলো রয়েছে এগুলোকে একটা ফরম্যাটে রূপান্তর করা। যেমন আমার এখানে যে লেখাগুলো রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং হাই এবং টপ, এখানে লেস দেন গ্রেটার দেন, সবার নিচে সবার উপরে পয়েন্ট গুলো দিয়ে আপনি দেখতে পারবেন যে সর্বনিম্ন কত আছে সর্বোচ্চ কত আছে। আবার যদি কালার স্কেল চান কালার স্কেল, আইকন সিস্টেম যদি চান আইকন সিস্টেম করতে পারবেন, ডাটা বার্স হিসাবে যদি চান ডাটা বার্স, মানে কোন ঘরের মধ্যে সবচেয়ে বেশি অ্যামাউন্ট এটা এই ডাটা বারের মাধ্যমে দেখানো হচ্ছে। এগুলো কন্ডিশনাল ফরম্যাটিং এর আরো কিছু অনেক কাজ থাকে, এক এক সময় এক এক ধরনের কাজ আমরা করে থাকি। ফরম্যাট টেবিল, টেবিল স্টাইল চেঞ্জ করা, একে নানান ধরনের টেবিল স্টাইল রয়েছে। কোন স্টাইলটা আপনার কাছে ভালো লাগে ওই স্টাইলের মধ্যে ক্লিক করবেন তখন দেখবেন যে স্টাইলটা এখানে ব্যবহার হয়ে স্টাইল, নানান ধরনের স্টাইল রয়েছে। কোনটা স্টাইল হবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা এগুলো শিখেছি। দেখেন তাহলে এক্সেলের সেল গুলোর সৌন্দর্য বৃদ্ধি পায় যখন আপনি টেবিল ফরম্যাটে কোন একটা ফরম্যাট চুজ করবেন এখান থেকে, তখন স্বতন্ত্র একটি ডিজাইনের মেনু চলে আসবে। কোন শিরোনামের হেডলাইন যদি না চান হেডলাইন আপনি উঠিয়ে দিতে পারেন, আবার যদি বসাতে চান তাহলে আবার বসাতে পারেন। এভাবে আপনি ক্লাস ম্যানেজ করতে পারেন। যদি সুন্দর কোন সেল চান সেল সেল স্টাইল চেঞ্জ করতে হবে।
অনেক ধরনের সেল। ইনসার্টের মাধ্যমে আপনি বাড়াইতে পারেন, কোন একটা রো বাড়াতে চান, কলাম বাড়াইতে চান, যেমন রাইট বাটন ক্লিক করে আমরা করেছিলাম, দেখেছিলাম গত ক্লাস, সেই কাজটাই আপনি এখান থেকে করতে পারবেন। সেলের ইনসার্টের রো দরকার, কলাম দরকার, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। যেভাবে আপনি সেলগুলো বাড়িয়েছেন এভাবে ডিলেটও করতে পারবেন। ডিলেট সেল, ডিলেট শিট, ডিলেট রো, ডিলেট শিট করলাম, ডিলেট হয়ে গেল। আমি কোন শিটটা ডিলেট করবেন সেটা এখান থেকে ডিলেট শিট, ডিলেট শিটটা ডিলেট হয়ে গেছে। আবার এখানে কিছু ফরম্যাট রয়েছে, আপনি যদি চান চেঞ্জ করতে পারবেন শিটের নাম। এই শিটের নাম চেঞ্জ করুন, রিনেম শিট, তখন এখানে নামটা সিলেক্ট হবে। এইভাবে আপনার যদি শিটের নাম চেঞ্জ করার দরকার না হয়, আবার খালি জায়গায় ক্লিক করবেন। এভাবে আপনার যদি মুভ আর কপি, কোন একটা শিটকে কপি করতে চান করতে পারেন। কোন শিটকে যদি আপনি কালার করতে চান সেটাও করতে পারবেন। ধরেন এটা কালার দিলাম, হলুদ কালার দিলাম অথবা ব্লু কালার দিলাম। যেমন দেখেন এই যে একটা ব্লু কালার দেখা যাচ্ছে। নির্দিষ্ট শিট গুলোতে একটা একটা নির্দিষ্ট কালার দেওয়া আছে। যদি কালার উঠে দিতে চান কালার উঠে দিতে পারেন, নো কালার চলে যাবে। এভাবে যদি আপনি লক করতে চান, কি লক, যে আপনার এই জায়গার মধ্যে কেউ যদি এডিট করতে না পারে, কেউ যাতে এডিট করতে না পারে, এই অংশগুলো আমরা লক করব। ক্লিক করে দিলাম লক সেল, লক সেল, সবগুলো লক করা আছে। 595টাকে আমরা ডিলিট করব, 595কে আমরা ডিলিট করব। এখানের মধ্যে প্রোটেক্ট শিট, প্রোটেক্ট শিটের মধ্যে আমরা কি লক করতে চাই, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনাকে 10, 10 দিয়ে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট লক সেল, সিলেক্ট আনলক সেল। এখানে 10 দিয়ে আবার নিশ্চিত করলাম। এখন দেখেন বুঝতে পারছেন? এই জায়গার মধ্যে যখন আমরা ক্লিক করি, লিখতে যাই লেখা হচ্ছে না। কোনো কিছু লেখা হচ্ছে না। ঠিক এই অংশগুলো আমরা বাদ দিয়েছি। যদি আমরা চাই আনপ্রোটেক্ট শিট, 10 দিলাম, করলাম, মানে এটাকে আনলক করে দিই। আবার প্রোটেক্ট শিটের মধ্যে গিয়ে যদি আমরা এখানে সবগুলোকে ঠিক মার্ক দিয়ে দিই, শিটের মধ্যে আমরা কোনো কিছু কিন্তু এন্ট্রি করতে পারি। এন্ট্রি করতে গেলেই তখন আমাদেরকে মেসেজ লগ দিয়ে যদি আবার আনপ্রোটেক্ট করি, তখন আমরা যে কোনো জায়গায় আবার লিখবো। এখানে আরো কিছু কাজ আছে, যেমন কলামটাকে অটোমেটিক ডাবল ক্লিক করে, যেমন এই কলামটাকে বড় করলাম। এখন যদি আমরা ফরম্যাটে গিয়ে যদি কলাম উইথ বা অটো ফিট কলাম ক্লিক করি, অটো ফিট কলামে যদি আমরা ক্লিক করি, এখানে যে সাইজটা আছে সেই সাইজটা দেখাবো। আর যদি আমরা অটো ফিট কলামে ক্লিক, তখন যতটুকু দরকার আছে ততটুকুই আমার
এই জায়গার মধ্যে ডাবল ক্লিক করলে তখন থেকে উপরের শিরোনাম অনুযায়ী হবে। আর যদি আমি এই জায়গা ক্লিক করি, শুধু আমার নিচে যে নাম্বার গুলো রয়েছে সেই নাম্বার জন্য যতটুকু জায়গা দরকার ততটুকুই হবে। সাধারণত আমরা এখান থেকে কাজগুলো করি। কোনো কলাম, কোনো শীট আমরা যদি হাইড করতে চাই, কোনো রোকে যদি আমরা হাইড করতে চাই, সেটা করতে পারবো। যে হাইড হাইড রো, কলাম, শীট, আনহাইড রো, আনহাইড কলাম, এগুলো সব আমরা এখান থেকে করতে পারবো। রোতে ক্লিক করি, দেখেন এখানে 1 2 3, আবার মাঝখানে 4 থেকে 11 পর্যন্ত নেই। কি জন্য নেই? আমরা এটাকে হাইড করে ফেলেছি। আমরা যখন হাইড থেকে আনহাইড ক্লিক করব তখন কিন্তু এখানে চলে আসা কথা, কেন আসেনি? সিলেক্ট, এরপরে কি আমরা হাইড থেকে আনহাইডে ক্লিক করে আনহাইড, তারপরে কি আমাদের এটা অটোসাম আমরা দেখেছি, অ্যাভারেজ কাউন্ট, কাউন্ট ম্যাক্সিমাম, এগুলো আমরা সামনে শিখবো। আসেন ফিল দরকার নেই আমাদের, ক্লিয়ার মুছে ফেলা, সবকিছু যতটুকু অংশ সিলেক্ট করা ছিল এটাকে আমরা মুছে ফেলতে চাই। ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার কন্টেন্ট, ক্লিয়ার কমান্ড, ক্লিয়ার হাইপার লিঙ্ক, এগুলো আমরা যদি মুছে ফেলতে চাই সেক্ষেত্রে পুরোটাকে সিলেক্ট করলাম, এবার আমরা মুছে ফেলতে চাই, ক্লিয়ার চলে গেল। এই এই হলো ক্লিয়ার কাজ, এগুলো আমাদের এখানে দরকার। আসলে এখানে দেখেন ড্রপ ডাউন অপশন রয়েছে, প্রতিটা শিরোনামের মধ্যে ড্রপ ডাউন ছিল। কিভাবে আনে? শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ফিল, দেখেন ড্রপ ডাউন অপশন। যেমন আকরাম নামে কয়জন আছে এটা আমরা দেখতে চাই, আকরাম নামে কয়জন আছে, এখানে আমরা আকরাম লিখে দিই। এখান থেকে সিলেক্টেড ঠিক মার্ক সবগুলো উঠিয়ে দিয়ে আকরামটাকে মার্ক করলাম, ওকে দেখেন শুধু আকরাম গুলো আছে। শুধু আকরামটা, যেহেতু আমরা পুরো শিটটাকে ফরম্যাটে কনভার্ট করেছি, প্রায় 10,48,576, পুরা ফরম্যাটটাকে আমরা এই স্টাইলে কনভার্ট করেছি। যার কারণে আমি যখন ফিল্টার করি তখন এই 10,48,000 শীট সেল থেকে সার্চ করে, বের করে আনার জন্য সার্চ করে, যার কারণে টাইপ হচ্ছে। এটা ইয়ে হোক, এর ভিতরে আমরা আলোচনা করে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। মাইক্রোসফট ওয়ার্ডের মতো, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা যেমন কোন শব্দ খুঁজে বের করি, অথবা সিলেক্ট করি, অথবা রিপ্লেস করি, এই কাজগুলো আমাদের এই কমান্ড। আজকে ক্লাস আমাদের হোম মেনু সংক্রান্ত পর্যন্ত। আগামী ক্লাসে আমরা একটা ইলেকট্রিসিটি প্রজেক্ট করব, এটার সাথে সাথে আমাদের ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব, দেন মাইক্রোসফট ওয়ার্ডের একটা প্রজেক্টের কাজ করব। অবশ্যই সবাই যত সময় ক্লাসে উপস্থিত হয়ে যাবে। কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন, আজকে ক্লাসে পর্যন্ত।